আসসালামু আলাইকুম। আজকে আমরা ইতিহাসের মহান বীর সালাহুদ্দিন ইবনে আইয়ুবের ইতিহাস সম্পর্কে জানব। আবু নাসির সালাহুদ্দিন ইউসুফ ইবনে আইয়ুবী, বাংলায় যার প্রসিদ্ধ নাম হচ্ছে সালাহুদ্দিন আইয়ুবী। তিনি ছিলেন মিশর ও সিরিয়ার প্রথম সুলতান এবং আইয়ুবীয় রাজবংশের প্রতিষ্ঠাতা। জাতি হিসেবে তিনি কুর্দি জাতিগোষ্ঠীর রাজবংশ থেকে বিলং করেন। শামে ইউরোপীয় ক্রুসেডারদের বিরুদ্ধে তিনি যখন মুসলিমদের প্রতিরোধের নেতৃত্ব দেন, ক্ষমতার সর্বোচ্চ শিখরে তখন তার সালতানাত। মিশর, সিরিয়া, মেসোপটেমিয়া, হেজাজ, ইয়েমেন এবং উত্তর আফ্রিকার অন্যান্য অংশ তার এই বৃহৎ সালতানাতে অন্তর্ভুক্ত ছিল। তবে বহির্বিশ্বে তিনি প্রসিদ্ধ ছিলেন সালাহুদ্দিন আইয়ুবী, মিশর ও সিরিয়ার সুলতান হিসেবে। তার রাজত্ব ছিল ১১৭৪ থেকে ১১৯৩ পর্যন্ত। তিনি ছিলেন কায়রোর সুলতান নুরুদ্দিন জেনগির উত্তরসূরি। তিনি সিরিয়ার দামেস্কে তার দাম্পত্য জীবন শুরু করেন। সালাহুদ্দিন ইউসুফ ইবনে আইয়ুবী রাজবংশ থেকে উঠে আসা, তার পিতা ছিলেন নাজমুদ্দিন আইয়ুবী। ধর্মীয় দিক থেকে তিনি ছিলেন সুন্নি ইসলামের অনুসারী। এটি ছিল জীবনের সংক্ষিপ্ত বর্ণনা। এবার আমরা সালাহুদ্দিন আইয়ুবীর বিস্তারিত ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করব। ১১৬৩ সালে জেঙ্গি বংশের ঊর্ধ্বতন সম্রাট নুরুদ্দিন জেঙ্গি সালাহুদ্দিনের চাচা আসাদুদ্দিন শিরকুহকে যখন জেঙ্গি রাজবংশের একজন সেনাপতি ঘোষণা করেন, তখন ওনাকে বিশেষ দায়িত্ব দিয়ে ফাতেমীয় মিশরে প্রেরণ করেন। পাশাপাশি সালাহুদ্দিন আইয়ুবীকেও সেখানে প্রেরণ করা হয়। ক্রুসেডারদের আক্রমণে তখন সেই অঞ্চল দিশেহারা অবস্থায় ছিল, কিন্তু সালাহুদ্দিন আইয়ুবী এখানে আসার পর থেকে কঠিন লড়াই শুরু করেন। একের পর এক সামরিক সাফল্যের মাধ্যমে একসময় সালাহুদ্দিন ফাতেমীয় সরকারের উচ্চ পদ অর্জন করেন। ফাতেমীয় খলিফা আল আদিদের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। ১১৬৯ সালে তার চাচা শেরকুহ মৃত্যুবরণ করলে আল আদিদ সালাহুদ্দিনকে তার উজির নিয়োগ দেন। নেতৃত্বাধীন খিলাফতে বহিরাগত মুসলিমদের এমন উচ্চ পদবি দেয়া বিরল ঘটনা ছিল, যা মিশরীয় আমিরদের অনেকেই মেনে নিতে পারেননি। যে কারণে উজির থাকাকালে তিনি তাদের প্রতিহিংসায় ফাতেমীয় শাসনের প্রতি প্রচণ্ড ক্ষিপ্ত ছিলেন, যার ফলে পরবর্তীতে ফাতেমীয় খলিফা আল আদিদের মৃত্যুর পর তিনি ক্ষমতা গ্রহণ করেন এবং বাগদাদের আব্বাসীয় খিলাফতের আনুগত্যতা ঘোষণা করেন। পরবর্তী বছরগুলোতে তিনি ফিলিস্তিনে ক্রুসেডারদের বিরুদ্ধে আক্রমণ চালান, ইয়েমেনের সফল বিজয় অভিযানের আদেশ দেন এবং একই সাথে মিশরের ফাতেমীয়পন্থী বিদ্রোহ উৎখাত করেন। ১১৭৪ সালে নুরুদ্দিন জেঙ্গির মৃত্যুর অল্প কিছুদিন পরে সালাহুদ্দিন সিরিয়া বিজয়ের জন্য ব্যক্তিগতভাবে নেতৃত্ব দেন। কারণ নুরুদ্দিন জেঙ্গি মারা যাওয়ার পর সেখানে অনেকেই নতুন করে নেতৃত্ব সাজিয়েছিল। তবে সালাহুদ্দিন আইয়ুবী এসবের কোনো তোয়াক্কা করেননি। তিনি পুনরায় দামেস্কের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার প্রস্তুতি নেন। তার এমন শক্ত পদক্ষেপের পর মুহূর্তেই পরিস্থিতি পাল্টে যেতে শুরু করে। একটা সময় আলোচনার মাধ্যমে দামেস্কের শাসকদের অনুরোধে তিনি হামা ও হিমস জয় করেন। এত অল্প সময়ে তার সীমাহীন অগ্রগতি দেখে পরবর্তী সময়ে আবার জেঙ্গি শাসকরা তার বিরোধী হয়ে পড়েন। যেহেতু আলোচনা সাপেক্ষে সালাহুদ্দিন আইয়ুবী সিরিয়ায় প্রবেশ করেছিলেন, তাই সরকারিভাবে তখনও তারা সিরিয়ার শাসক ছিল। যে কারণে সালাহুদ্দিন আইয়ুবী ঠিকঠাক মতো তিনি তার কাজ চালিয়ে যেতে পারছিলেন না। প্রতিটি কাজেই তারা বাধা হয়ে দাঁড়িয়ে যেত, যার ফলে তিনি সম্পূর্ণভাবে সিরিয়া বিজয়ের প্রস্তুতি নেন এবং খুব অল্প সময়ের মধ্যেই সালাহুদ্দিন আইয়ুবী জেঙ্গি সেনাবাহিনীদেরকে পরাজিত করেন। পরে আব্বাসীয় খলিফা আল মুস্তাদিরের ঘোষণায় তিনি মিশর ও সিরিয়ার একক সুলতান ঘোষিত হন। সুলতান ঘোষিত হওয়ার পর উত্তর সিরিয়া ও জাজিরায় তিনি আবারও অভিযান চালান। এ সময় হাসিসিন বিদ্রোহীদের দুটি হত্যা চেষ্টা থেকে তিনি বেঁচে যান। এরপর ১১৮২ সালে আলেপ্পো জয়ের মাধ্যমে সালাহুদ্দিন সিরিয়া জয় সমাপ্ত করেন। তবে জেঙ্গিদের মসুলের একটি শক্ত ঘাঁটি দখলে তিনি তখনও সমর্থ হননি। অন্যদিকে আবার আরেকটি যুদ্ধের প্রস্তুতি চলছিল। সালাহুদ্দিনের ব্যক্তিগত নেতৃত্বে সেই যুদ্ধে আইয়ুবী সেনারা ক্রুসেডারদের বিরুদ্ধে বড় একটি বিজয় অর্জন করে। ১১৮৮৭ সালে ক্রুসেডারদের বিরুদ্ধে হাত্তিনেই এই যুদ্ধটি হয়েছিল, ফলে এটিকে বলা হতো হাত্তিনের যুদ্ধ।
তাছাড়া হাত্তিন বিজয়ের ফলে মুসলিমদের জন্য ক্রুসেডারদের কাছ থেকে ফিলিস্তিন জয় করা সহজ হয়ে যায়। তবে এই যুদ্ধের প্রস্তুতি মোটেই সহজ ছিল না, কারণ এই যুদ্ধের ৮৮ বছর আগে ক্রুসেডাররা ফিলিস্তিন দখল করে নিয়েছিল। তখন ফিলিস্তিন রাজ্যের মুসলমানদের সাথে সম্প্রীতি কিছুটা বজায় রাখলেও হাত্তিনের পরাজয় এই অঞ্চলে মুসলিমদের সাথে ক্রুসেডারদের সংঘাতের মোড় ঘুরিয়ে দেয়। অন্যদিকে হাত্তিন বিজয়ের পর সালাহুদ্দিন হয়ে ওঠেন মুসলিম, আরব, তুর্কি ও কুর্দি সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। ভিন্ন ধর্মীয় জনসাধারণের সাথে তার যেমন সুসম্পর্ক ছিল, ঠিক তেমনি তখনকার মুসলমান শায়েখ, আলেম, উলামাদের সাথেও ছিল তার আত্মার সম্পর্ক। সালাহুদ্দিনের যুগে শেখ আব্দুল কাদের জিলানির চেয়ে বেশি প্রভাব আর কোনো শায়েখের ছিল না। অবশ্য সালাহুদ্দিনও তার শিষ্যদের দ্বারা দৃঢ়ভাবে সামরিক জনবল সহায়তা পেয়েছিলেন। অপরদিকে ১১৩২ সালে মসুলের শাসক ইমাদউদ্দিন জেঙ্গিজির পরাজিত সেনাবাহিনী পিছু হটার সময় গ্রীষ্মের ধারা বাধাপ্রাপ্ত হয় তৎকালীন সালাহুদ্দিন বাহিনী। এ সময় সালাহুদ্দিনের পিতা নাজমুদ্দিন আইয়ুবী ওখানকার তত্ত্বাবধানে ছিলেন। তিনি সেনাদের জন্য বাঁশের ফেরির ব্যবস্থা করেন এবং তাদের তিকরিতে আশ্রয় দেন। মুজাহিদ উদ্দিন বিহুরুজ নামক একজন প্রাক্তন গ্রিক দাস এ সময় উত্তর মেসোপটেমিয়ায় সেলজুক পক্ষের সামরিক গভর্নর ছিলেন। তিনি জেঙ্গিদিকে সাহায্য করার জন্য আইয়ুবীদের বিরোধী হন। তখন সালাহুদ্দিন দামেস্কেই বসবাস করছিলেন। বলা হয় যে তিনি এই শহরের প্রতি অত্যন্ত দুর্বল ছিলেন। তবে এই দুর্বলতার বিষয়ে তেমন কোনো তথ্য পাওয়া যায় না, কারণ সালাহুদ্দিন সব সময় তার ব্যক্তিগত তথ্য গোপন রাখতেন। লেখকদের মতে শিক্ষা সম্পর্কে তখন তিনি কিছু উক্তি লিখেছিলেন, যার অন্যতম একটি হচ্ছে, মুসলিমরা যেভাবে বৃদ্ধি পেয়েছেন সেভাবে যেন মুসলিম শিশুদেরও গড়ে তোলা হয়, তা না হলে আগামীর বিশ্বে মুসলিমদের ভবিষ্যৎ অন্ধকার। সত্যি বলতে সালাহুদ্দিন আইয়ুবী আসলেই একজন জ্ঞানী মানুষ ছিলেন। ইউক্লিড, আলমাজেস্ট, পাটিগণিত ও আইন সম্পর্কিত সকল প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারতেন তিনি। কিছু সূত্র মতে ছাত্র অবস্থায় তিনি সামরিক বিষয়ের চেয়ে ধর্মীয় বিষয়ে বেশি আগ্রহী ছিলেন। তার আগ্রহের প্রভাব ফেলা আরেকটি বিষয় হল প্রথম ক্রুসেডের সময় খ্রিস্টান কর্তৃক জেরুজালেমে মুসলমানদের অধিকার পুরনো প্রতিষ্ঠা করা। ইসলাম ছাড়াও বংশবৃত্তান্ত, জীবনী এবং আরবের ইতিহাসের পাশাপাশি আরব ঘোড়ার রক্তধারা সম্পর্কেও তার জ্ঞান ছিল। আবু তামামের রচিত হামাস সম্পর্কেও তার সম্পূর্ণ জানা ছিল। তিনি কুর্দি এবং তুর্কি ভাষায় কথা বলতে পারতেন এবং জাতিগতভাবে তিনি ছিলেন একজন কুর্দি। তার জীবনের প্রাথমিক অভিযান সম্পর্কে বলতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, তবে সংক্ষিপ্ত আকারে আমি অল্প করে বলার চেষ্টা করব। চাচা আসাদুদ্দিন শিরকুহের তত্ত্বাবধানে সালাহুদ্দিনের সামরিক কর্মজীবন যখন শুরু হয়, শিরকুহ এ সময় দামেস্কে ও আলেপ্পোর আমির নুরুদ্দিন জেঙ্গির একজন গুরুত্বপূর্ণ সামরিক কমান্ডার ছিলেন। তবে ১১৬৩ সালে ফাতেমীয় খলিফা আল আদিদের উজির শাওয়ার শক্তিশালী বনু রুজাইক গোত্রের দিরগাম নামক ব্যক্তি দ্বারা মিশর থেকে বিতাড়িত হন। পরে তিনি নুরুদ্দিনের কাছে সামরিক সহযোগিতা চাইলে নুরুদ্দিন তা প্রদান করেন। তিনি ১১৬৪ সালে দিরগামের বিরুদ্ধে শাওয়ারের অভিযানে শিরকুহকে পাঠান। তাছাড়া ২৬ বছরের সালাহুদ্দিনও এ সময় তার সাথে যান। মূলত শাওয়ারের পুনরায় উজির হওয়ার পর তিনি শিরকুহকে মিশর থেকে তার সেনা সরিয়ে নিতে বলেন, কিন্তু শিরকুহ তা প্রত্যাখ্যান করেন। তিনি বলেন যে নুরুদ্দিনের ইচ্ছা তারা যাতে মিশরে অবস্থান করেন। তবে এই অভিযানে সালাহুদ্দিনের ভূমিকা ছিল খুবই সীমিত। পরবর্তীতে বিলবাইসের পর ক্রুসেডার মিশরীয় বাহিনী এবং শিরকুহের বাহিনী দাজার পশ্চিমে নীল নদের সন্নিকটে এক ত্রিমুখী লড়াইয়ে যখন অবতীর্ণ হয়, সালাহুদ্দিন এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এতে তিনি জেঙ্গি সেনাবাহিনীর দক্ষিণ ভাগের নেতৃত্ব দেন। কুর্দিদের একটি দল এ সময় বাম পাশের দায়িত্বে ছিল। শিরকুহ ছিলেন মধ্যভাগের অবস্থানে। প্রথম দিকে
ক্রুসেডার সেনারা সাফল্য লাভ করলেও অঞ্চলটি তাদের ঘোরার জন্য উপযুক্ত ছিল না। একটা সময় কাইসারিয়ার কমান্ডার হিউ সালাহুদ্দিনের কাছে আত্মসমর্পণ করেন এবং তাকে গ্রেফতার করা হয়। আর মূল অবস্থানের দক্ষিণ প্রান্তে ছোট উপত্যকায় লড়াইয়ের পর জেঙ্গিদের কেন্দ্রীয় শক্তি আগ্রাসী অবস্থানে চলে আসে। তাছাড়া সালাহুদ্দিনও পিছন থেকে তাদের সাথে যুক্ত হন। এই যুদ্ধে জেঙ্গিরা নিরঙ্কুশ বিজয়ী হয়। ইবনে আল আসিরের মতে সালাহুদ্দিন শিরকুহকে লিখিত ইতিহাসের সবচেয়ে স্মরণীয় বিজয়ী হতে সাহায্য করেন। তবে এতে শিরকুহের অধিকাংশ লোক মারা যায় এবং কিছু সূত্র মতে এই যুদ্ধ সামগ্রিক বিজয় ছিল না। কিছু লেখকের মতে এই যুদ্ধে উভয় সেনারা প্রায় সমান ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে সালাহুদ্দিন ও শিরকুহ আলেকজান্দ্রিয়ার দিকে যাত্রা করেন। সেখানে তাদেরকে জনসাধারণের পক্ষ থেকে অভ্যর্থনা জানানো হয় এবং অর্থ, অস্ত্র প্রদান ও শিবির স্থাপন করতে দেয়া হয়। তারা ওখানকার শহরে অধিকার আদায় করতে এগিয়ে দুটি শক্তিশালী ক্রুসেডার ও মিশরীয় বিদ্রোহী দলকে প্রতিহত করার জন্য তাদের সেনাবাহিনীকে দুটি ভাগে বিভক্ত করেন। কিছুদিন পরে শিরকুহ তার অধীনে থাকা সেনাদের নিয়ে আলেকজান্দ্রিয়া থেকে অন্যত্র যাত্রা করেন এবং সালাহুদ্দিন ও তার অধীনস্থ সেনারা শহর রক্ষার জন্য থেকে যান। তবে সালাহুদ্দিন সেখানে ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে মুসলমানদের থেকেও অনেক বাধার সম্মুখীন হন। যেমন শিয়া খলিফার অধীনে একজন সুন্নিকে উজির মনোনীত করার কারণ নিয়ে একাধিক মতভেদ রয়েছে। শিয়া খলিফার অন্যতম একজন ইবনে আল আসির দাবি করেন যে খলিফার উপদেষ্টারা সালাহুদ্দিনের চেয়ে ছোট বা দুর্বল কেউ নয় এবং একজন আমিরও তার আনুগত্য বা তার অধীনতা মানতে অস্বীকৃতি জানান। আসলে তখন বাস্তবতা ছিল খুবই ভিন্ন। ধারণা করা হয় এমন মতামত দেওয়ার জন্যই তাদেরকে আদিদের পক্ষ থেকে নিয়োগ দেয়া হয়েছে। এরকম কিছু মতবিরোধের পর অধিকাংশ আমির তাকে মেনে নেন। আল আদিদের উপদেষ্টারা সিরিয়া ভিত্তিক জেঙ্গি ধারাকে ভেঙে দেওয়ার উদ্দেশ্য পোষণ করছিল। আল ওয়াহরানি লিখেছেন, মূলত তখন শুধু সালাহুদ্দিনের পরিবারের সুনাম ও তার সামরিক দক্ষতার জন্য তাকে তারা মেনে নিতে বাধ্য হয়। ইমাদ-উদ্দিন আল ইসফাহানি লিখেছেন যে শিরকুহের মৃত্যুর জন্য সংক্ষিপ্তকালের শোকের পর জেঙ্গি আমিররা সালাহুদ্দিনের ব্যাপারে সিদ্ধান্ত নেন এবং তাকে উজির হিসাবে নিয়োগ দেওয়ার জন্য খলিফাকে চাপ দেন। যদিও বিদ্রোহী মুসলিম নেতাদের কারণে অবস্থা জটিল ছিল, বেশ কিছু সিরিয়ান শাসক মিশরীয় অভিযানে অবদানের জন্য সালাহুদ্দিনকে সমর্থন করেন। আমির হওয়ার পর তিনি ক্ষমতা ও স্বাধীনতা অর্জন করলেও পূর্বের চেয়েও বেশি পরিমাণে আল আদিদ ও নুরুদ্দিনের মধ্যে আনুগত্যের প্রশ্নের সম্মুখীন হতে হয় তাকে। পরবর্তীকালে মিশরীয় সেনাদের একটি দল কয়েকজন আমিরের ইশারায় সালাহুদ্দিনকে হত্যার প্ল্যান সাজায়, কিন্তু তার প্রধান গোয়েন্দা আলী বিন সাফওয়ানের গোয়েন্দা তথ্যের মাধ্যমে তা প্রকাশ পেয়ে যায়। তখন ষড়যন্ত্রকারী ফাতেমীয় প্রাসাদের বেসামরিক নিয়ন্ত্রণকর্তা মুতামিন আল খিলাফাকে গ্রেপ্তার ও হত্যা করা হয়। এর কিছুদিন পর আবার ফাতেমীয় সেনাবাহিনীর রেজিমেন্টের 50,000 কালো আফ্রিকান সেনা সালাহুদ্দিনের শাসনের বিরুদ্ধে গিয়ে কিছু মিশরীয় আমিরের সাথে বিরোধিতা বা বিদ্রোহ করে বসে। তখন সিংহের মতো গর্জন দিয়ে সালাহুদ্দিন আইয়ুবী এই উত্থান শক্ত হাতে দমন করেন এবং এরপর কায়রো থেকে আর কখনো কোনো সামরিক হুমকি আসেনি। তো এই ছিল ইতিহাসের মহান বীর সালাহুদ্দিন আইয়ুবীর সংক্ষিপ্ত আকারে ইতিহাসের প্রথম পর্ব। আমি ওনার ইতিহাস দুটি ভাগে বিভক্ত করেছি। প্রথম ভাগে মিশরে তার শাসন ব্যবস্থার অবস্থান তুলে ধরা হলো, পরবর্তী ভিডিওতে ফিলিস্তিন বিজয়ের অংশটুকুও তুলে ধরা হবে। তাছাড়া ভিডিওটি কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। ইনশাআল্লাহ আবার কথা হবে পরবর্তী পর্ব পার্ট 2-তে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।